আমাদের আজকের গল্প অপরাধীকে। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি প্রিয়নাথ মুখোপাধ্যায়। আমার গোটা জীবনে অনেক অদ্ভুত কেস দেখেছি, যা সমাধান করা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয়নি। কিন্তু শেষে গিয়ে দেখা গেছে যতটা কঠিন বলে মনে হয়েছিল, আসলে কেসটা ততটাই সহজ। কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার ভেতরের দিকে ভবানীপুর বলে একটা জায়গায়। আর সেখানে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে। এই বাড়ির বারান্দায় আমি আর আমার সঙ্গে হালদার মশাই এবং তার সঙ্গে দুজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। আমাদের সামনে দুজন বসে রয়েছে। দুজনেরই গোটা শরীরে ধুলো ময়লা লেগে রয়েছে। মাথার পেছনের দিকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাদের। তাই তাদের সেবা শুশ্রূষা চলছে। এখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও একবার ভাবা হয়েছিল, কিন্তু সামান্য কিছু ওষুধ দেওয়ার পর মাথায় কাপড়ের ব্যান্ডেজ বাঁধা হয়েছে। এখন ব্যাপারটা মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু ওই যে বলছিলাম, বড়ই অদ্ভুত ব্যাপারটা। হালদার মশাই বললেন, আচ্ছা, একটা কাজ করি, দুজনকে এখান থেকে থানায় নিয়ে যাই, তারপর সেখানে না হয় রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে। তাছাড়া মাথার আঘাত তার যেমন মনে হয়েছিল, এখন তার থেকে অনেকটাই ঠিক আছে। আমি বললাম, একবার হাসপাতালে নিয়ে গেলে ভালো হতো না, যদি মাথায় কোনো গুরুতর আঘাত থাকে? একজন কনস্টেবল আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল। না না দারোগা বাবু, মাথায় আঘাতটা খুব একটা বেশি না। পেছন থেকে কিছু একটা দিয়ে অন্ধকারে মাথায় মেরেছিল বলেই অজ্ঞান হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। এখন ব্যান্ডেজ করে দেওয়া হয়ে গেছে, আর ওষুধটা ডাক্তারবাবুই লাগিয়ে দিয়েছে। ডাক্তার নয়, মাথায় যে ব্যান্ডেজ বেঁধেছে সে একজন কম্পাউন্ডার, আর কাছেই একটা এলাকায় তার বাড়ি। খোঁজখবর করে কনস্টেবলদের মধ্যে একজনই তাকে জোগাড় করে এনে দিয়েছিল। বারান্দায় অপরিচ্ছন্ন জায়গায় বসে থাকা একটি পুরুষকণ্ঠ বলল, আমি এখনো বলছি দারোগা বাবু, এই মহিলা আমায় মারার জন্য এমনটা করেছিল। ভাগ্যিস আপনারা ঠিক সময় এসে পড়েছিলেন, না হলে কি যে হতো। একদম না, মিথ্যে কথা। আমি বলছি, ওই আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছিল। ভাগ্যিস সময় মতো আপনারা এসে পড়েছিলেন, তাই আমি বেঁচে গেছি। আমার তো মনে হয় ওর মাথায় কিছুতেই লাগেনি। নাটক, ওর সমস্ত কিছুই নাটক। আমারটা নাটক না, আর তোমারটা নাটক বুঝি? হ্যাঁ, বললেই হলো। আমি তোমায় চিনি না? তুমি সব কিছু করতে পারো, আমি তোমায় খুব ভালোভাবে চিনি। আরে আমিও তোমাকে খুব ভালোভাবে চিনি। তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝতে পারি না? কেন তুমি এসব করছো সেটাও আমি জানি। নিজের কাজ হাসিল করতে না পেরে ধরা পড়ে গিয়ে এখন নাটক করছো। নাটক! তোমার তো যাত্রাপালায় থাকার কথা ছিল। দুজনের মধ্যে বাক বিতণ্ডা এমনভাবে বাড়তে লাগলো যে দুজনেই সেই ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দুজনের দিকে মুখ ফিরিয়ে সঙ্গে সঙ্গে হাত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। হালদার মশাই এই সমস্ত ব্যাপারে বেশ শক্ত মানুষ। সঙ্গে সঙ্গে কনস্টেবলদের ইশারা করে দুজনকে ঘরের দুপাশে সরিয়ে দিল। একে বাড়ির ভেতরের দিকটা অন্ধকার। আমাদের টর্চের আলোয় যতটুকু দেখা যায় সেইটুকুই। এখান থেকে হালদার মশাইয়ের থানা বেশ কিছুটা দূরে। আসার সময় আমাদের একটা ঘোড়ার গাড়িতে আসতে হয়েছে। হালদার মশাই আমার দিকে এগিয়ে এসে বলল, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, থানাতেই নিয়ে যাই, নিয়ে গিয়ে ওদের আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে হবে কে কাকে খুন করতে চাইছে, আর আসল ব্যাপারটা যে কি হলো তার সবটা তো জানা দরকার। আচ্ছা, আপনি কি করে খবর পেলেন যে এখানে এমন একটা কিছু হচ্ছে? আরে বলবেন না, এই তো কিছুক্ষণ আগে। থানা থেকে তো জায়গাটা খুব বেশি দূরে নয়। একজন লোক, ওই মধ্যবয়স্ক হতে হবে, ছুটে এসে দাঁড়ালো আমার সামনে। এই রাস্তাটার পাশ দিয়ে যাওয়ার সময় সে নাকি একটা চিৎকার শুনতে পেয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে সে পুরুষের কণ্ঠ শুনতে পেয়েছে নাকি মহিলা কণ্ঠ সেটা বুঝতে পারেনি। তবে তার যেন মনে হয়েছে গলাটা নাকি কোনো মহিলার ছিল। চিৎকারটা শুনেই তো সে ভয় পেয়ে গেছে।
কেন ভয় পেয়েছে সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। এদিকটাই লোকজন খুব একটা বেশি আসে না। তাছাড়া এই বাড়িটাও তো অনেক দিন ধরেই ফাঁকা পড়ে আছে। বাড়িতে বোধহয় বছরখানেক আগেও লোকজন থাকতো, কিন্তু এমন একটা বাড়িতে ওরা এসেছিল কি করতে? জানি না, আগে থানায় যাই, তারপর সেখানে গিয়ে না হয় সমস্ত ব্যবস্থা করা যাবে। জিজ্ঞাসাবাদ করে বের করে কিছু জানতে হবে মনে হচ্ছে। হালদার মশাইকে নিয়ে যখন থানায় ফিরে এলাম তখন রাত প্রায় 8টা বাজতে চলেছে। বাড়িতেই ছিলাম, পুরনো কয়েকটা ফাইলপত্র খুব মন দিয়ে পড়ছিলাম। একটা কেস খুব মনে ধরায়, সেটাকে নিয়ে ভাবতে শুরু করব ভাবছিলাম। এমন সময় থানা থেকে কনস্টেবল এসে আমাকে ডেকে নিয়ে চলল। হালদার মশাই ডেকে পাঠিয়েছেন, তিনি জরুরি তলবে আমাকে ডেকে পাঠিয়েছেন। তাছাড়া কনস্টেবল কিন্তু আমাকে থানায় নিয়ে গেল না, ওরা নিয়ে গিয়েছিল ওই বাড়িটায়, যেখানে ততক্ষণে তাদের জ্ঞান ফিরে পাওয়ায় তাদের সেবা শুশ্রূষা শুরু হয়ে গেছে। থানায় ফিরে এসে দুজনকে আলাদা আলাদা করে রাখা হলো। লোকটার নাম দীপেন চন্দ্র ঘোষ, মাঝারি আকারের চেহারা আর উচ্চতাও সামান্য কম। ডান পায়ে কিছু একটা সমস্যা আছে, হাঁটার সময় তাকে সামান্য খুঁড়িয়ে চলতে দেখেছিলাম। কপালের ঠিক মাঝে মাঝে একটা টাক পড়েছে, চোখ ছোট এবং থ্যাবড়া নাক, গায়ের রংটাও সামান্য চাপা। এক কথায় বলতে গেলে তাকে সুপুরুষ কিংবা সুদর্শন পুরুষ কোনোটাই বলা চলে না। তাছাড়া তার চেহারায় সামান্য ভুঁড়ির আদলও দেখা শুরু হয়ে গেছে। এবং মহিলার নাম পুষ্পরানী ঘোষ। তার চেহারার বর্ণনা দিতে গেলে আমাদের কাছে শব্দের অভাব পড়বে। কালো, রুক্ষ, বেটে, শুধু তাই নয়, তার পোশাক আশাকের মধ্যেও যেন একটা রুক্ষভাব লেগেই রয়েছে। মোটামুটি কথায় বলতে গেলে দুজনকে এক অর্থেই ঢাকা যায়। হালদার মশাইয়ের কাছ থেকে জানা গেল দুজনের বাড়ি একই স্থানে, একই এলাকায়। তারা দুজনেই তাদের বাড়িতে একাই থাকেন। দুজনকে আলাদা আলাদা জেলে রাখা হয়েছিল। প্রথমে আমরা গিয়ে পৌঁছলাম ওই পুষ্পরানী ঘোষের কাছে। জেলের মধ্যে সে চুপ করে বসেছিল। আমাদের দেখতে পেয়ে বলে উঠল, আরে, আমায় আপনারা আটকে রেখেছেন কেন? আমায় ছেড়ে দিন। ওই হলো বদমাইশ, ও আমাকে ওইখানে ডেকে নিয়ে তারপর খুন করতে চেয়েছিল। ভাগ্যিস কেউ একজন সেখানে আমার চিৎকার শুনতে পেয়ে তারপর পুলিশে খবর দিয়েছিল, তাই তো এবারের মতো বেঁচে গেলাম। ওকে ওকে ফাঁসিতে ঝুলাবেন বাবু। মহিলা বোধহয় আমাকে চিনত, তাই সরাসরি কথাটা বলতেই আমি বললাম, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকেই কিন্তু আমরা অপরাধী বলে ধরতে পারবো না। এবং তারপর তার কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা বিশদে জানতে চাইলাম। সে বলল, ভবানীপুরের ওই ঘোষপাড়ার কাছেই আমার বাড়ি। বাবা মা যখন বেঁচে ছিল তখন অনেক কম বয়সে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু তারপর বছর কয়েকের মধ্যেই আমার স্বামী মারা যাওয়ায় আমি বাড়িতে ফিরে আসি। জানেনই তো, এই সমস্ত ব্যাপার সবাই খুব পছন্দ করতে পারে না। তবে আমার বাবা ছিল অন্যরকম। ভালো বড় ব্যবসা ছিল মশলার। ব্যবসা করে সে অনেক অর্থ উপার্জন করেছিল। প্রথম প্রথম মা এই সমস্ত ব্যাপার নিয়ে একটু রাগারাগি করলেও পরে বাবার কথায় সমস্ত কিছুই মেনে নিয়েছিল। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি বাড়িতে রইলাম। তারপর একসময় বাবা মা দুজনেই মারা গেলেন। বাবা তার যা অর্থ আমার জন্য রেখে গেছে, তাতে আমার একলা ভালোভাবেই চলে যায়। কিন্তু ওই আমার টাকা আর ওই যে বাড়ি, ওই বাড়িটার ওপর ওর নজর পড়ে। ও, ওই যে বাড়িটা অনেক বছর ধরে ফাঁকা আছে সেটা? ঠিক বলেছেন। আসলে ঘোষপাড়ায় আমাদের বাড়ির একটু ভেতরের দিকে এই বাড়িটা, একদম বাইরের দিকে জায়গাটাও ভালো। তাছাড়া এই মাসখানেক আগে বাড়ি যাদের, তারা একবার এসেছিল, তখনই বাড়ি বিক্রির কথা ওরা জানে। আমি ভাবলাম বাড়িটা কিনে রাখি, তাছাড়া টাকা তো হাতেই রয়েছে, পরে ভালো দাম পেলে বিক্রি করে দেওয়া যাবে। কিন্তু বুঝতেই পারছেন, সরাসরি ওদের সঙ্গে গিয়ে কথা বলা আমার খুব একটা ভালো লাগে না। তাই ওই বাড়ির কর্তার সাথে কথা না বলে তাদের গিন্নির সঙ্গে কথা বললাম। মোটামুটি একরকম সে রাজি হয়েছিল, কিন্তু তার মাঝেই দীপেন ঘোষ নাক গলালো। মানে ঠিক ব্যাপারটা কেমন? সমস্ত কিছু ভালোভাবেই হয়ে গিয়েছিল। বাড়িটা কিনে চারপাশের দিক থেকে ভেঙে আসা বাড়িটাকে নতুন করে তৈরি করি।
বাড়িটাকেও নতুন করে আবার ঠিকঠাক করব সমস্ত কিছু ভেবে নিয়েছি। এমন সময় একদিন এই বাড়ির গিন্নি জানালো বাড়িটা তিনি আমায় বিক্রি করতে পারবেন না। তার বাড়ির কর্তার সাথে নাকি দীপেন ঘোষের কিছু কথা হয়েছে। কিন্তু আপনারাই বলুন, বাড়ি কেনার কথা তো আমি আগে বলেছিলাম, তারপরে দীপেন ঘোষের সঙ্গে তাদের কথা হয় কি করে? তখন আমি কিছু বলিনি। আমি বাড়ির গিন্নিকে আবার অনুরোধ করেছিলাম, আর এটা আমার বড় ভালো লেগেছে। তাছাড়া আমি একটু বেশি টাকা দিয়েছিলাম, কিন্তু তারা আর কিছুই জানায়নি। একরকম আমায় কিছু না জানিয়ে ওরা এখান থেকে চলে যায়। ভেবেছিলাম পরে এলে কথা হবে, কিন্তু সারাদিন আজ কি হয়েছিল? আমি তো আমার বাড়িতেই ছিলাম। বিকেলের পর ঘর থেকে বাইরে সেভাবে কোথাও যাই না। বিকেলের পর বাগানের কাছে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আমার বাড়িতে একজন কাজের লোক আছে। কাজের লোক মানে বৃন্দা মাসি। আমার বাবা মায়ের সময় থেকে এই বাড়িতে আছেন তিনি। বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করেন। আমাকে সেভাবে কিছু করতে হয় না, তাই আমাদের কাজকর্ম খুব একটা থাকে না। বৃন্দামাসি তখন ঘরে কিছু করছিল, আর আমি বারান্দার কাছে ঘুরে বেড়াচ্ছি। এমন সময় একটা কাগজের টুকরো এসে আমার গায়ে পড়ল। আমি একটু অবাক হলাম। পাঁচিলের কাছে এগিয়ে গিয়ে দেখলাম কোথাও কেউ নেই। বেশ খানিকটা দূরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। বাড়ির দিকে এগিয়ে গিয়ে কাগজটা তুলে নিয়ে খুলে দেখলাম তাতে লেখা রয়েছে কয়েকটা কথা। কথাটা বলতে বলতে মহিলা অবাক হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। মনে হলো যেন মনে করার চেষ্টা করছে যে আসলে কাগজে কি লেখা ছিল, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। এইখানে একটা কথা বলে রাখা ভালো, এই মহিলা আর ওই লোক দুজনের বয়সে কিন্তু প্রায় 45-এর ওপরে। শেষে বোধহয় অনেক কষ্ট করে মনে করতে পারল। বলল, বেশি কিছু কাগজে লেখা ছিল না, শুধু লেখা ছিল ওই বাড়িটাতে আমার সঙ্গে কেউ দেখা করতে চায়। মানে ওই বাড়িতে আপনাকে কেউ ওই সময় যেতে বলেছিল? হ্যাঁ, আমি ভেবেছিলাম ওই বাড়ির যে গিন্নি তারা বোধহয় কোনো কারণে আবার এসেছে, তারাই আমায় ওখানে যেতে বলেছে। তাছাড়া গিন্নির সঙ্গে বাড়ির একতলাটা কেনা বেচার ব্যাপারে যে কথা আমার হয়েছিল তা হয়েছিল গোপনে। তাই বুঝতেই পারছেন, আমি ভেবেছি সেই গিন্নি আমায় এভাবে ডেকে পাঠিয়েছে। তাই যথা সময়ে গিয়ে পৌঁছালাম ওখানে। কিন্তু গিয়ে দেখি ঘরের বাইরের দরজাটা খোলা। ভেতরটা দেখা যায়, কারণ তখনও চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়নি। ভেতরে ঢুকে গেলাম। বারান্দার পাশটায় দাঁড়িয়ে একবার ডাকলাম, না, কেউ কোথাও নেই। চলে আসবো কিনা ভাবছি, তখনই যেন মনে হলো পাশের ঘরে কেউ একটা আছে। আর পাশের ঘরে গিয়ে দেখতে পেলেন সেখানে ওই দীপেন বাবু রয়েছে, তাই তো? ওকে দেখতে পেয়ে বুঝতে পারলাম যে এইখানে আমাকে আসলে ওই ডেকে নিয়ে এসেছে। ওর মাথায় যে কি চলছে এটা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম। ও আমায় দেখে এমন ভান করলো যেন আমাকে এখানে দেখবে সে কথা আন্দাজই করতে পারেনি। তারপরে কি হলো? মাথায় আঘাত? যখন এ বাড়িতে এসেছিলাম তখন প্রায় সূর্য ডুবে গেছে, তবুও অস্পষ্ট অল্প অল্প আলো দেখা যাচ্ছিল। সঙ্গে করে আলোর কিছু আনিনি। যখন ভেতরে গিয়ে ঢুকে ওই দীপেনকে দেখলাম তখন তো আমার রাগ হলো। কথা কাটাকাটি চলতে চলতে বেশ খানিকটা সময় কেটে গেল। দীপেন বারবার আমায় বলতে লাগলো আমি নাকি তাকে ডেকে পাঠিয়েছি। আমার তো আর কোনো কাজ নেই না যে এমনভাবে এখানে ওর সঙ্গে দেখা করতে আসব। কিন্তু বাড়ির কথাটা খুলেও বলতে পারছি না, তাহলে দীপেন বুঝতে পেরে যাবে বাড়িটা কেনার কথা আমি ভেবেছি। তারপর এসব করতে করতেই অনেকটা সময় কেটে গেল। তারপর যে কোথা থেকে কি হয়ে গেল, হঠাৎ মাথায় একটা আঘাত পেয়ে মাটির উপরে পড়ে গেলাম। তারপর চোখের সামনে সব অন্ধকার। তারপর যখন আপনার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়েছিলাম তখন বোধহয় আপনার জ্ঞান এসেছিল, রাইট? হ্যাঁ, কিন্তু ফিরতেই মাথায় আঘাত আর মাটিতে পড়ে থাকার অবস্থাটা বুঝতে পারলাম।
তখনই তো দেখি আপনারা দাঁড়িয়ে আছেন। টর্চের আলো দেখে প্রথমে ভয় পেয়ে গেলেও পরে আপনাদের দেখে অনেকটা শান্তি পেয়েছিলাম। এর আগেও তো আপনাদের দেখেছি 2-1 বার। ভাগ্যিস আপনারা এসে পড়েছিলেন, না হলে দীপেন আমাকে ওই বাড়ির মধ্যেই খুন করে ফেলতো। তারপরে আমার লাশটা যে কোথায় গায়েব করে দিত জানাই যেত না। তার মানে আপনি বলতে চাইছেন ওই আপনাকে খুন করার জন্য এখানে ডেকে এনেছিল, তাই তো? সেটা তো ঠিক। আমার স্বামী ছিল উকিল, আমি তো তার কাছে অনেক কিছু শুনেছি। ও আমায় ফোন করার অপরাধে, না মানে ফোন করার চেষ্টা করার অপরাধেই দীপেনকে আমি যদি ফাঁসির দড়ি গলায় পরাতে না পেরেছি তাহলে আমার নাম পুষ্পরানী না। একবার বৃন্দা মাসিকে আমার কাছে নিয়ে আসতে হবে, না হলে আমাকে একবার বাড়িতে যেতে দিন, তারপরে আমিও দীপেনকে দেখাবো আমি কে। মহিলা বেশ হম্বিতম্বি করতে লাগলেন। বুঝতে পারলাম, বংশ পরিচয় হোক কিংবা অর্থই হোক, এই দুইয়ের মধ্যে কোনো একটা বড়সড় ক্ষমতা রয়েছে তার। কিন্তু এমন একটা সময় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কিছুতেই তাকে ছেড়ে দেওয়া যায় না। কে আসল অপরাধী আর কে আসল অপরাধী নয়, এটা এক পক্ষের কথা শুনে বিচার করা সম্ভব নয়। তাই আমি হালদার মশাইকে একপাশে আড়ালে ডাকলাম, বললাম, এই মুহূর্তে কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবাই যাবে না। রাত প্রায় 9টা বাজতে চলল। এখন গিয়ে ওই দীপেন ঘোষের মুখ থেকে তার কথাগুলো শোনা যাক, তারপরেই না হয় কিছু একটা ধারণা করতে পারবো। আচ্ছা, ভালো কথা, ওই যে লোকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনতে পেয়েছিল তার বাড়িটা কোথায়? সে তো বলেছিল সে ওই এলাকাতেই থাকে, তবে তখন তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে সেই বাড়ি পর্যন্ত গিয়েছিল, তারপর ঘোষপাড়ার দিকে চলে যায়। কিন্তু তাকে প্রয়োজন হবে বলে তো মনে হয় না। সে খবর দিয়েছিল বলেই তো আমরা সঠিক সময় যেতে পেরেছি, না হলে যদি কিছু একটা হয়ে যেত আপনি ভাবুন এই পুষ্পরানী আর দীপেন ঘোষ, এদের দুজনের মধ্যে যদি কারোর ক্ষতি হয়ে যেত। কিন্তু পুষ্পরানীর কথা শুনে তো মনে হচ্ছে দীপেন তাকে খুন করার জন্যই সেখানে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু যদি সেটাই হতো তাহলে দীপেনের মাথায় বাড়ি মারল কে? চলুন তবে দারোগাবাবু, একবার না হয় এই দীপেন ঘোষের সঙ্গে কথা বলে দেখা যাক সে কি বলে। আমার কথা আপনি বিশ্বাস করুন। আরে আমি কেন শুধু শুধু এই পুষ্পরানীকে খুন করতে যাবো? আর একজনকে খুন করা কি মুখের কথা বলুন? হ্যাঁ, তাছাড়া আমাকে তো পুষ্পরানী নিজেই ওখানে ডেকেছিল। মনে হয় সে আমায় খুন করতে চেয়েছিল। আমার পায়ের অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়, তা তো দেখতেই পাচ্ছেন। জোরে দৌড়াতেও পারি না। ছোটবেলায় একবার একটা ঘোড়ার গাড়ির চাকা আমার পায়ের ওপর দিয়ে চলে গেছিল। ভাগ্যিস একটা পায়ের ওপর দিয়ে গিয়েছিল, না হলে যে কি হতো, তাহলে সারা জীবন আমার। তবে ওসব নিয়ে এখন কোনো কিছু ভাবি না। কিন্তু বিশ্বাস করুন, এই পুষ্পরানী মহিলা একদম সুবিধের নয়। বাইরে থেকে দেখে তাকে যেমনই মনে হোক না কেন, অনেকে তো বলে এই পুষ্পরানী ঘোষের জন্যই তার স্বামী রামদয়াল ঘোষ মারা গেছিল। দীপেন ঘোষের মুখে এমন কথা শুনে আমি আর হালদার মশাই একবার মুখ চাওয়াচাই করলাম। হালদার মশাই বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, পুষ্পরানীর বয়স কম করে 40 কিংবা তার বেশি। তার স্বামীর মৃত্যু, তার মানে সে ঘটনা আজ থেকে অন্তত 20 বছর কিংবা তার বেশি সময়ের আগে। না, পুষ্পরানীর বয়স 40 নয় তো, ওর বয়স তো 46। আরে আমি আরও একই বয়সী, আমরা তো এক জায়গাতেই ছোট থেকে মানুষ হয়েছি। তাছাড়া পুষ্পরানীর পরিবারের সঙ্গে আমার পরিবারের কি একটা লতায় পাতায় সম্পর্ক ছিল। তবে যেমন হয় আর কি, লতায় পাতায় সম্পর্কগুলো ঝামেলা ঝগড়াঝাটি এই সমস্ত হতে হতে একটা মানে বিভেদ তৈরি হয়ে যায়। তাই ওদের সঙ্গে আমাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল। এছাড়াও পুষ্পরানীর বাবা মা মারা যাওয়ার পর পুষ্পরানী একাই ওই বাড়িতে থাকতো। তার এক কাজের মাসি আছে বৃন্দা নামের, সেই সমস্ত কিছু দেখাশোনা করে। তবে তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমিও একা মানুষ। বাবার অর্থ আমার কিছু কম ছিল না। তাছাড়া একটা দোকানে ব্যবসা রয়েছে, সেটা অন্য কেউ চালালেও আসলে দোকানটা আমার নামেই আছে, তো সেখান থেকেও মাসে কিছু টাকা চলে আসে। আমি আর আমার বাড়ির কাজের লোক হারাধন মিলে ভালোভাবেই চলে যায়। আমি জানতে চাইলাম যে ওই সময় ওই পরিত্যক্ত বাড়িতে পৌঁছলেন কি করে দীপেনবাবু। দীপেনবাবু বললেন, দুপুরে খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন একটু মানে ঘুমোতে যাই। তখন আমার মানে বাড়ির কাজের লোক হারাধন, যদিও হারাধনকে আমি কাজের লোক বলে মনে করি না, আমার অসুবিধের কথা তো বুঝতেই পারছেন,
হারাধন আমার সমস্ত কিছুই ভালোভাবে দেখাশোনা করে। হারাধনের বয়স আমার চেয়ে সামান্য কম। হারাধন দুপুরে একটু ঘুমিয়ে নেয়, তাই বিকেলের দিকে আমি ঘুম থেকে উঠে বারান্দার কাছে গিয়ে বসি। তারপর হারাধন ঘুম থেকে উঠলে আমায় একটু চা করে দেয়। ওই সময় একটু বইপত্র নিয়ে নাড়াচাড়া করি, এই যা। তারপর সন্ধে হলে বারান্দা থেকে উঠে ঘরে চলে যাই। আমার বাড়িটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বারান্দাটা বেশ লম্বা, বারান্দার সামনের দিকটা খোলা। বাইরে থেকে কেউ এলে বারান্দায় বসে থাকা কাউকে বেশ ভালোভাবে দেখতে পাবে। আর বারান্দাটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। আমি বসে বসে বই পড়ছি, হঠাৎ কি যেন একটা এসে পড়ল মনে হলো। ঠক করে একটা শব্দ হতেই দেখতে পেলাম আমার পাশের মাটিতে পড়ে আছে একটা সাদা রঙের দলা পাকানো কাগজ। কি যেন একটা মনে হতেই এদিক ওদিক একবার তাকিয়ে দেখলাম, আর তখনই মনে হলো পাঁচিলের কাছটা থেকে কে যেন একটা সরে গেল। কথাটা বলতে বলতে ব্যান্ডেজের দিকে একবার হাত দিয়ে ধরলেন দীপেন ঘোষ। তারপর তার মুখটা যন্ত্রণায় সামান্য বিকৃত হয়ে গেল। খুব খুব যন্ত্রণা হচ্ছে কি? তাহলে কি আপনাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব? না না, ঠিক আছে। আসলে মাথায় কিছুদিন আগেই একবার লেগেছিল তো, ঠিক তার পাশেই আঘাত চলে গেছে তো, তাই। হ্যাঁ, তারপর যা বলছিলাম, কাগজটা তো তুলে নিলাম। দেখি ভেতরে একটা ছোট্ট মাটির ঢেলা দিয়ে জড়িয়ে রাখা হয়েছে একটা ছোট্ট কাগজ। কাগজটা খুলতেই দেখতে পেলাম তাতে লেখা রয়েছে, তোমায় কিছু বলতে চাই। আজ সন্ধে নাগাদ চলে এসো অতনু হালদারের বাড়িতে। হঠাৎ করে কে আমায় কি বলবে, কিংবা কেই বা কি বলতে চায়, কিছুই বুঝতে পারলাম না আমি। অতনু হালদারের বাড়িতেই বা কেন আমায় ডাকলো সেটাও জানি না। আরে কারোর যদি কিছু বলার হতো, সে শুধু শুধু সেখানে কেন ডাকলো আমায়? আমার বাড়িতেই আসতে পারত। আপনি বুঝতেই পারছেন, দোকানের একটা ব্যবসা রয়েছে, তাই চোখ কান খোলা রেখে চলতে হয়। আমি সব সময় বাইরে বেরোতে পারি না। বাড়িতে বসে হারাধনের উপর ভরসা রেখে আর দোকানে যে থাকে তার উপর বিশ্বাস করেই চলতে হয়। মনে মনে ভাবলাম, হয়তো কেউ কোনো গোপন খবর আমায় দিতে চাইছে। তাছাড়া অতনু হালদারের বাড়ির বিক্রি কথাটা হয়েছিল, সে ব্যাপারে আমি একবার কথা বলেছিলাম। তবে শুনেছিলাম ওই পুষ্পরানীও নাকি সেই বাড়ির পেছনে রয়েছে। তার মানে পুষ্পরানী মিথ্যে কথা বলেনি। তার মতো আপনিও এই বাড়িটা কেনার জন্যই চেষ্টা করছিলেন। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে বাড়িটা কেনার ব্যাপারে? অতনু হালদার এখন এইখানে থাকে না, ব্যবসার কারণে তাকে থাকতে হয় অন্য জায়গায়। তবে বাড়িটা এখনো, ওই বাড়িটা যদি কিনতে পারি তাহলে বাড়ির সঙ্গে সঙ্গে অনেকটা জায়গা পাবো। এবং অতনু হালদার বলেছে যে কম টাকাতেই সে বাড়িটা বিক্রি করবে। তাই বাড়িটা এখন কিনে রেখে যদি পরে বিক্রিও করে দিই, তাহলে তো লাভ আমারই থাকবে না? কিন্তু একটাই বাড়ি, যে সময় পুষ্পরানী কেনার কথা ভেবে বসলো, সে সময় আপনি নিজে ওই বাড়ি কেনার কথা ভেবে বললেন। পুষ্পরানী যে বাড়িটা কেনার কথা ভেবেছে সে কথা আমি পরে হালদার মশাইয়ের কাছ থেকে জেনেছিলাম। আসলে আমার কথা হয়েছিল অতনু হালদারের সঙ্গে, কিন্তু পুষ্পরানীর কথা হয়েছিল অতনু হালদারের স্ত্রী মাধবীর সঙ্গে। আপনি তার মানে ওই চিঠি পেয়ে ওই অতনু হালদারের পরিত্যক্ত বাড়িতে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দরজা জানলা খোলা দেখে আপনার কোনো সন্দেহ হয়নি? আসলে অতনু হালদার মাঝে মাঝে আসতো এইদিকে। তার কোথায় যেন একটা ব্যবসার কাজ ছিল। সেখানে এলে বিকেলের দিকে এসে বাড়িতে মাঝে মাঝে ঢুকে দেখত। কোনো কোনো সময় দিনের বেলায় এলে কোনো একজন লোককে লাগিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করিয়ে রাখত। তাই আমি ভাবলাম হয়তো অতনু হালদার নিজেই এসেছে, সে বাড়ির ভেতরেই আছে। আমি বাড়িতে ঢুকে তার নাম ধরে আর ডাকলাম না। বুঝতেই পারছেন, এমন চুপি চুপি যদি কেউ আমায় ডেকে পাঠায়, আর সেটা যদি খোদ অতনু হালদার নিজেই হয়, তাহলে জোর গলায় কথা বলে ব্যাপারটা ছড়িয়ে দিয়ে কি লাভ? তাই আমি আস্তে আস্তে প্রথমে বারান্দা পেরিয়ে ভেতরের দিকে ঢুকে এলাম। কিন্তু ভেতরে ঢুকে কোথাও কাউকে দেখতে পেলাম না। ঘরের দরজাগুলো বন্ধ, শুধু একটা ঘরের দরজা খোলা। সে ঘরের ভিতরে যে কেউ ঢুকেছে সেটা মনে হচ্ছে। তারপরে এগিয়ে গিয়ে সেই ঘরের ভেতরে ঢুকলাম। দাঁড়িয়ে আছি, ঠিক এমন সময় মনে হলো বাইরে থেকে কি যেন আসছে। আমি সঙ্গে সঙ্গে চমকে উঠে ঘরের দেওয়ালের একপাশে চলে গেলাম। বাইরের দিকে পায়ের শব্দটা প্রথমে বারান্দার কাছে এসে পড়ল। বাইরে তখন সন্ধ্যা নেমে আসতে শুরু করেছে।
মোটামুটি ভালোভাবে দেখা যায়। দেখি বাড়ির ভেতরে এসে ঢুকছে পুষ্পরানী। আমি তো অবাক হয়ে গেলাম, পুষ্পরানী এই সময় এখানে কেন? তাহলে কি পুষ্পরানী কোনোভাবে খবর পেয়ে গেছে যে আমি এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছি? তাই কি সে আমার পিছু নিয়ে এখানে এসেছে? তার মানে আপনার মনে হচ্ছে আপনার পিছু পিছু পুষ্পরানী ওখানে এসেছিল, আর তার জন্য পুষ্পরানীর মাথায় এভাবে আঘাত করলেন, কি তাই তো? আপনারা আমায় বিশ্বাস করুন, আমি কিছু করিনি। পুষ্পরানীকে ওখানে দেখে আমি অবাক হয়েছিলাম ঠিকই, আর তাই দরজার পাশে দেওয়ালের কাছে চুপ করে লুকিয়েছিলাম। পুষ্পরানী নিজে আস্তে আস্তে প্রথমে বারান্দায় এসে ঢুকলো, তারপর ঘরের ভেতরে এসে ঢুকলো। বোধহয় আমার মতো দরজা খোলা দেখে এসে ঘরের ভেতরে ঢুকেছিল সে। পুষ্পরানী ঘরের ভেতরে ঢুকতেই আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ধরা পড়ে গেলাম। তারপর যখন পুষ্পরানী বুঝতে পারল যে আমি, তখন তো সে চেঁচামেচি শুরু করলো। সে বলতে লাগলো আমি তাকে কেন চিঠি দিয়ে এখানে ডেকে এনেছি, কি মতলব আমার। তাছাড়া আমি তাকে খুন করার জন্য নাকি এখানে ডেকেছি। এসব কথা শুনলে কার না মাথা গরম হয় বলুন তো? আমিও তো চিঠি পেয়ে এখানে এসেছি। সঙ্গে সঙ্গে আমারও মনে হলো তাহলে পুষ্পরানী হয়তো চিঠি দিয়ে আমায় এখানে ডেকে এনে কোনোভাবে ফাঁসাতে চাইছে। শত্রুতা তো একটা আমাদের মধ্যে ছিলই, এতদিন পরে আবার সেই শত্রুতার আগুনে ঘি পড়তেই আমিও কেমন যেন গরম হয়ে রেগে উঠলাম। কিন্তু আপনার মাথায় আঘাতটা লাগলো কখন? বাগবিতণ্ডা চলতেই লাগলো। পুষ্পরানীও বলছে আর আমিও বলছি। তার ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না, দরজা খোলাই রয়েছে। আমরা প্রায় ঘরের মাঝামাঝি জায়গায় চলে গেছিলাম। একটা জানলা পুষ্পরানী খুলে দিয়েছিল। কথা বলতে বলতে মনে আছে আমি চলে যাওয়ার জন্য পেছনের দিকে ঘুরেছি, ঠিক তখনই যেন মনে হলো পুষ্পরানীর চিৎকারটা শুনতে পেলাম। আর তখনই আমি ঘুরে দেখতে যাব, আর আর ঠিক তখনই আমার মাথার উপরে একটা বাড়ি। দীপেন ঘোষের এই কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, এক মিনিট, কি বললেন? আপনি পেছনের দিকে ঘুরছিলেন আর ঠিক তখনই আপনার মাথার উপরে আঘাতটা নেমে আসে? মানে আপনি বলতে চাইছেন পুষ্পরানী আপনাকে মারেনি? পুষ্পরানী যে আমাকে মারেনি সে কথাটা আমি একবারও বলছি না। পুষ্পরানীর চিৎকার আমি শুনতে পেলেও পেছনের দিকে ঘুরে জানলার কাছে পুষ্পরানীকে আমি দেখতে পাইনি। হতে পারে চিৎকার করে সে আমায় পেছনের দিকে ঘোরাতে চেয়েছিল, তারপরেই সে আমায় আঘাত করে। অন্ধকারে তো আমি কিছুই দেখতে পাইনি। আর পুষ্পরানীর চিৎকারটাও পুরোপুরি ছিল না, চিৎকার হই যেন মাঝখানে থেমে গেছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে পুষ্পরানী ওই চিঠি দিয়ে আপনাকে এই বাড়িতে ডেকে নিয়ে তারপর আপনার মাথায় আঘাত করে আপনাকে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু তাহলে পুষ্পরানীর মাথায় আঘাত করলো কে? তা আমি কি করে জানবো বলুন? আমার তো মনে হয় সে ইচ্ছে করেই এমনটা করেছে। নিশ্চয়ই পুলিশের বাড়িতে ঢোকার শব্দ শুনে কিংবা অন্য কোনো কারণে ভয় পেয়ে নিজেই দেওয়ালে মাথা ঠুকেছে। না হলে অসাবধানবশত পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে তার মাথায় আঘাত লেগেছে। আপনারা আমায় ছেড়ে দিন, আমি বাড়িতে গিয়ে হারাধনের সাথে কথা বলে আমার উকিল ঠিক করছি। আমায় হত্যা করার অপরাধে মামলা দায়ের করব। কিন্তু খুবই দুঃখিত দীপেনবাবু, আপনাদের মধ্যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে সেটা না বোঝা পর্যন্ত তো আমরা আপনাদের ছাড়তে পারছি না। তার মানে আপনারা মনে করছেন আমি মিথ্যে কথা বলছি? কিন্তু আমি যে মিথ্যে কথা বলছি তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? হ্যাঁ, আপনি যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণও কিন্তু আমাদের কাছে নেই। পুষ্পরানী কিংবা আপনি আমাদের কনস্টেবল এবং ডাক্তার পরীক্ষা করে দেখেছে, নিজে নিজে মাথার ঠিক মাঝামাঝি জায়গায় কোনো কিছু দিয়ে আঘাত করা যায় না। তাছাড়া আঘাতটা যে অস্ত্র দিয়ে করা হয়েছে তার প্রমাণ আশেপাশেই পাওয়া যায়। ভারী লোহার কিংবা অন্য কিছু শক্ত কিছু দিয়ে আঘাতটা করা হয়েছে। কিন্তু যেই যাকে আঘাত করুক না কেন, সে আঘাত করার অস্ত্রটাকে সেখান থেকে সরিয়ে ফেলেছে। এত অল্প সময়ের মধ্যে এমন একটা কাজ আসলেই সম্ভব না। দীপেন ঘোষকে আর কিছু বললাম না, কিন্তু তাকে সেলের মধ্যে রেখেই আমি আর হালদার মশাই ফিরে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বাজে। বললাম, কি করা যায়? আজ তো কিছু হবে বলে মনে হয় না। গোটা ব্যাপারটাই বড় জটিল, অনেক ভাবতে হবে। কে মিথ্যে বলছে আর কে যে সত্যি বলছে তা তো কিছুই বোঝা যাচ্ছে না। তবে বড় অদ্ভুত হলো তাদের দুজনের মাথাতেই আঘাত দুটোই কিন্তু সত্যি। আচ্ছা, ব্যাপারটা এমন নয় তো যে এদের মধ্যে কেউ একজন নিজেকে ভালো সাজানোর জন্য নিজের মাথায় আঘাতটা অন্য কাউকে দিয়ে করিয়েছে?
মানে অন্য কেউ একজন হয়তো সেখানে ছিল এবং দ্বিতীয় আঘাতটা সেই করেছে। দীপেন ঘোষ কিন্তু ভুল করে একটা কথা বলে ফেলেছে। সে বলে ফেলেছে যে পুষ্পরানীর চিৎকার শুনে সে পেছনের দিকে তাকাবার পরেই তার মাথায় আঘাতটা লাগে। এবার সে যতই বলুক না কেন যে পুষ্পরানী নিজে চিৎকার করে তারপর তার দিকে এগিয়ে এসে তার পেছনে গিয়ে তার মাথায় আঘাত করেছে, কিন্তু এটা তো সম্ভব নয়। নিজের ল্যাজে দীপেন ঘোষ নিজেই ফেসে গেছে। হ্যাঁ, কিন্তু এমনটা তো হতেই পারে যে পুষ্পরানী যখন বাড়িতে গিয়েছিল তখন তার সঙ্গে অন্য কেউ ছিল। একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, পুষ্পরানী নিজে একজন স্ত্রীলোক। সে একা একা অমন সন্ধ্যের সময় ওই বাড়িতে যাবে, এই কথাটা তো বিশ্বাস করা যায় না। তার বাড়িতে তার বৃন্দা মাসি বলে একজন কাজের লোক রয়েছে। দেখা গেল সেই কাজের লোকটিকে সে নিয়েই গেছে এবং তারপর পরিকল্পনা মতো ভেতরের কথা কাটাকাটির পর যে সময় চিৎকার করে সেই সময় বাইরে থেকে বৃন্দা মাসি কিছু একটা দিয়ে আঘাত করলো তার মাথায়। কিন্তু তাতেও একটা সমস্যা থেকে যাচ্ছে। যদি পুষ্পরানীর মাথার আঘাতটা সত্যি হয় তাহলে পুষ্পরানীকে আঘাত করলো কে? অনেকক্ষণ পর্যন্ত হালদারবাবুর সঙ্গে থানায় বসে থাকার পরেও এ ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারলাম না। অনেক রাতের দিকে থানা থেকে বেরিয়ে বাড়িতে ফিরে এলাম। হালদার মশাইকে বললাম গোটা রাতটা থানাতেই কাটিয়ে দিতে, কারণ কখন কি হয় বলা যায় না। বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে শোয়ার কাজে তোড়জোড় করতে লাগলাম বটে, তবে বারবার মাথার মধ্যে ঘুরে ফিরে আসতে লাগলো সেই অতনু হালদারের বাড়িটার কথা। বাড়ি থেকে দীপন ঘোষ কিংবা পুষ্পরানীর বাড়ি দুজনেই ওই মিনিট 5 ব্যবধানে অবস্থিত। কিন্তু তাহলে সমস্যাটা আসল অপরাধীটাকে আর মিথ্যে কথাই বা বলছে কে? কিছুই বুঝতে না পেরে একসময় বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি রোদের আলো জানালা দিয়ে ভেতরে এসে পড়েছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখি একজন দারোয়ান আমার জানালা দিয়ে চলে যাচ্ছিল। আমি তাকে গলা তুলে বললাম, বলছি থানায় গিয়ে একবার দেখে আয় তো, হালদার মশাই কিছু জানতে পারলো নাকি? কোনো খবর থাকলে আমায় দিয়ে যাবি। পাহারাদার আমার কথায় সম্মতি জানিয়ে আমায় অপেক্ষা করতে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। আমি জানালার কাছ থেকে সরে এসে দরজা খুলতে যাব, এমন সময় হঠাৎ করে একটা খটকা লাগলো আমার। কি যেন একটা হঠাৎ করে মনে পড়ে গেছে, কিন্তু কিছুই ধরতে পারলাম না। এমনটাই আমার মাঝে মধ্যে হয়। সেইভাবেই সকালের বেশ কিছু কাজ ছেড়ে নিয়ে হালদার মশাইয়ের কাছ থেকে ফিরে আসা পাহাড়দের কাছে কিছু জানতে পারার কথা জিজ্ঞাসা করতে না বলায় আমার মনটা আরও দমে গেল। কিন্তু মনে মনে স্থির করলাম কিছু একটা বার করতেই হবে। বিকেলের দিকে পৌঁছে গেলাম থানায়। তখনও পুষ্পরানী এবং দীপন ঘোষকে আটকে রাখা হয়েছে। এর মধ্যে খবর দিয়ে হালদার মশাই পুষ্পরানী ও দীপন ঘোষের বাড়ির কাজের লোক বৃন্দা মাসি ও হারাধনকে ডেকে এনেছিল। আমি যখন ঢুকছি তখন হারাধন বলছে, না না, আপনি কি বলছেন দারোগা বাবু? আমার বাবু এমন কাজ করতে পারেন? সে কাউকে আঘাত করতে যাবেই বা কেন? আর আমি নিজে দেখেছি বিকেলের পরেই সে বেরিয়েছিল। আমি প্রশ্ন করতে আমায় বলল যে বেশিক্ষণ লাগবে না, কিন্তু রাত অবধি ফিরে না আসায় আমি একটু চিন্তায় ছিলাম। বাবু তো এমনটা করে মাঝে মাঝেই, এখানে ওখানে বেরিয়ে পড়তো, তাই আর অত কিছু ভাবিনি। কিন্তু এখন তো দেখছি। তোর বাবুর মুখে কখনো এমন কথা শুনেছিস? মানে ওই পুষ্পরানীর ব্যাপারে কোনো কথা, যে তাকে খুন করতে চাই বা এসব কিছু? ওদের সঙ্গে বাবুর একটা শত্রুতা ছিল, কিন্তু তাই বলে বাবু যে খুন করতে পারে সে কথা আমি ভাবতেও পারি না। আমি রুখতেই হালদার মশাই হারাধনকে ছেড়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলেন। হারাধনের ওই বৃন্দা মাসি দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু দুজনেই কিছুতে কথা স্বীকার করতে চাইছে না যে ওরা কাউকে খুন করতে পারে কিংবা খুন করার চেষ্টা করতে পারে। অথচ দুজনেই স্বীকার করেছে যে পুষ্পরানীর এবং দীপেন ঘোষের মধ্যে একটা শত্রুতা ছিল। আচ্ছা, ওই যে ওই সময় ওই হারাধন আর বৃন্দামাসি এরা দুজনে কি তোদের বাড়িতেই ছিল? ওরা তো সেটাই বলছে, কিন্তু এখন তা প্রমাণ করার মতো আমাদের হাতে তো কিছুই নেই। আচ্ছা, যেদিন ঘটনাটা ঘটে মানে কাল সন্ধ্যার দিকে একজন চিৎকার শুনে থানায় এসে খবরটা দিয়েছিল, মনে আছে? যে চিৎকারটা শুনে এসেছিল তাকে আপনার মনে আছে? আমার কথায় হালদার মশাই একজন কনস্টেবলকে ডেকে পাঠালেন। কনস্টেবল জানালো যে সে ওই লোকটাকে চেনে, সে ওই ঘোষপাড়ার এলাকাতেই থাকে। আমি মনে মনে একটা কথা ভেবে রেখেছিলাম। সেই মতো সমস্ত কথা হালদার মশাইকে আলাদা করে ডেকে বলতে হালদার মশাই বললেন,
কিন্তু আপনি কি সত্যি সত্যি মনে করেন যে এমন কিছু একটা হতে পারে? হতে পারে কি পারে না সেটা আমি জানি না, তবে এই মুহূর্তে আমার মাথায় আর অন্য কিছুই আসছে না। যদি এটা না হয় তাহলে অন্য কোনো একটা ব্যাপার দেখা যাবে এখন, তবে এই মুহূর্তে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আমার কথা মতো হালদার মশাই হারাধন আর বৃন্দামাসিকে ছেড়ে দিল। ওদেরকে আশ্বস্ত করলো যে আজকের দিনটা থানায় রেখে কালকেই পুষ্পরানী ও দীপন ঘোষকে ছেড়ে দেওয়া হবে। আমাদের কথায় ওরাও যেন একটা স্বস্তি পেল। তবে আমি অপেক্ষা করছিলাম সন্ধে নামার জন্য। সন্ধে নামলেই তারপর আমাদের কাজ শুরু করতে হবে। কিন্তু আপনার এমনটা কেন মনে হচ্ছে যে এখানেই ওরা আসবে? প্রথম কথা, সমস্ত পরিকল্পনা কিন্তু শুরু হয়েছে এইখান থেকেই। হতে পারে ওরা এখানে আসবে। ওরা যে এখানে আসবে সেই ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে কেমন যেন একটা খটকাকার লেগেছিল। তাই আজ সকালে আমি একবার এখানে এসেছিলাম। যদিও পুলিশ বাড়িতে তালা দিয়ে গিয়েছিল, তবে সে তালা খোলার প্রক্রিয়া আমার জানা আছে। তালা খুলে দিনের আলোয় চারপাশটা ভালো করে দেখতে গিয়েই আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম, আর সেই কারণেই খটকাটা আমার আরো বেশি লেগেছিল। কি জিনিস? হালদার মশাই প্রশ্নটা করতেই আমি তাকে চুপ করে থাকতে বললাম, কারণ ততক্ষণে একটা পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি। পায়ের শব্দ একবার হতেই আমি আর হালদার মশাই দুজনেই জঙ্গলের ভেতরের দিকটায় সরে গেলাম। আর তখনই দেখা গেল একটা ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে এই পথটা ধরেই এগিয়ে আসছে। তারপর আরও কিছুক্ষণের মধ্যে আরও একটা ছায়ামূর্তিকে দেখা গেল। দুটো ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে এলো সামনের দিকে। আমরাও এগিয়ে গেলাম। জঙ্গলের মতো জায়গাটায় নিজের শরীর কোনো রকম লুকিয়ে রেখে একটু এগিয়ে ওদের কথা শুনতে চেষ্টা করলাম আমরা। কী করে বেঁচে গেল ওরা? এমনটা হলে তো হবে না। পুলিশ এত বোকা কেন? পুলিশ কি কিছুই বুঝতে পারলো না যে ওরা দুজন দুজনকে মারতে চায়? এত সহজে ছেড়ে দেওয়ার কথা বলে দিল। আমি তো আগেই বলেছিলাম যে এভাবে হবে না, ওদের খতম করে দিলেই তো হয়। তাহলে তো সন্দেহ হবে, আর প্রথম সন্দেহ আসবে বাড়ির কাজের লোকের ওপর, কারণ ওদের সবাই কিন্তু কিন্তু আমরাই বা কি করব? যদি পুলিশ ওদের এমনি এমনি ছেড়ে দেয় তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম অন্তত এমনভাবেই কাজটা করা যাবে। আমার যতটা করার ছিল আমি কিন্তু সবটাই করে দিয়েছি। এবার পুলিশ যদি ওদের এমনভাবে ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের হাতে আর কিছুই থাকবে না। যদি পুলিশ ছেড়ে দেয় তাহলে আমাদের অন্য রাস্তা ধরতে হবে। এই রাস্তায় কিছু হবে না। আমি তো ভেবেছিলাম ওই পুষ্পরানীকে মারার চেষ্টার অপরাধে দীপেনবাবুকে পুলিশ জেল খাটাবো। তার মাঝে দীপেনবাবুর বাড়ি থেকে আর তার দোকানের থেকে ওই লোকটার সঙ্গে হাত করেছে, কত টাকা চুরি করেছে সেটা বুঝতেই পারবে না। এক ঢিলে দুই পাখি। আর যদি পুষ্পরানী মরে যেত তাহলে কাজটাই কি ভালো হতো, তাই না? আমি তো বললাম পুষ্পরানীকে মেরে দিলেই তো হতো। আবার সেই বোকার মতো কথা বলছিস? আরে ওরকম করলে ব্যাপারটা অন্যদিকে চলে যেত। ওসব করা যাবে না। ওরা যদি ফিরে আসে তাহলে আবার এমন কিছু একটা করতে হবে যাতে এইবার পুলিশ যাতে আর অন্য কিছু সন্দেহই না করতে পারে, এবং দেখতে হবে দীপেনকে যেন ভালো করে ফাঁসানো যেতে পারে। পুষ্পরানীর দিকটা পরে দেখা যাবে। আমরা তখন অন্ধকার ঝোপের মাঝে দাঁড়িয়ে চুপ করে শুনে চলেছিলাম। এবার হালদার মশাই বললেন, আমরা যে শুনতে পেলাম সত্যি সত্যি নাকি? তার মানে এই পুষ্পরানী আর দীপেন বাবুকে কেউ সত্যি সত্যি হত্যা করার চেষ্টা করেছিল? কিন্তু সমস্যাটা হলো আমাদের হাতে কিন্তু তেমন কোনো প্রমাণ নেই। আমাদের প্রমাণ ওদের কাছ থেকে এমনভাবে কথাগুলো বার করতে হবে যেন আমাদের কেসটা সরাতে সুবিধা হয়। যদি মাথায় আঘাত করার অস্ত্রটার খবর একবার মিলতো তাহলে ভালোই হতো। লোহার মোটা রডটা বাড়ির পেছনের দিকে, মানে গাছের তলায় মাটির মধ্যে পুঁতে রেখেছি। কোনো অসুবিধা নেই, কাজে লাগলে আবার ঠিক বার করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার আমার কথা শোন। দুজনে তো কাল সকালেই ফিরে আসছে। এখন কয়েকটা দিন আমাদের আর কোনো মেলামেশা হবে না। আমি তোকে ঠিক সময় সব কিছু বলে দেবো। এখন যা, খুব সাবধানে থাকবি। পুলিশের ওই দারোগার ওপরে আমার কিন্তু বিশেষ ভরসা হয় না বেটা। ও কিন্তু অনেক কিছু করেছে এর আগে। আরে অত কিছু ভেবো না। আমরা যা প্ল্যান করেছি, দারোগা কেন, যেই আসুক না কেন কিছুই ধরতে পারবে না। আর চুপ করে বসে থাকা গেল না। জোরালো টর্চের আলোটা বার করে ফেললাম লোকগুলোর মুখের ওপরে।
মুখে আলো পড়তেই প্রথমে ওরা যেন থতমত খেয়ে গেল এবং পেছনের দিকে ছুটতে লাগলো। চিৎকার করে উঠলেন হালদার মশাই। দাঁড়া বলছি, না হলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। ওরা কিন্তু দাঁড়ালো না। হালদার মশাই বাধ্য হয়ে গুলি চালালো একজনের পা লক্ষ্য করে। অন্যজন কিন্তু পালিয়ে গেল। অন্ধকার এবং ঝোপ জঙ্গল থাকায় লোকটাকে কিন্তু এগিয়ে গিয়েও আর ধরা গেল না। ধরা গেল সেই দ্বিতীয় লোকটিকে, যাকে হালদার মশাই গুলি করেছিল। আমাদের এর সঙ্গে এর আগে কখনো সাক্ষাৎ হয়নি। তাকে দেখতে পেয়ে হালদার মশাই বললেন, এ কি রে, তুই না সেদিন থানায় এসে বলেছিলি একটু চিৎকার শুনতে পেয়েছিস? ওই বাড়িটা থেকে ব্যাটা তলে তলে এত? যন্ত্রণায় লোকটার মুখ যেন বিকৃত হয়ে এসেছিল। সে কিছুই বলতে পারল না। আমরা তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে এগিয়ে গেলাম ডাক্তারখানায়। পরদিন থানায় আমরা অনেকেই একসঙ্গে বসে রয়েছি। দীপনবাবু, পুষ্পদেবী, আমি এবং হালদার মশাই। দীপনবাবু বলল, তার মানে আমাদের ফাঁসানোর জন্য হারাধন আর ওই লোকটা মিলে এইসব প্ল্যান করেছিল। আমার কেমন যেন মনে হতো হারাধন মাঝে মাঝে কিছু টাকা নেয়, কিন্তু বুঝতেই পারছেন আমার তেমন কোনো ক্ষমতা নেই, তাই হারাধনকে আমি কিছু বলতাম না। দোকান থেকে যে টাকা বেরিয়ে যেত সেটা আমি বুঝতে পারতাম না। তার মানে আমাদের দুজনকেই একইভাবে চিঠি দিয়ে ওই একই সময় ডেকে নিয়ে যায়। আসলে ওরা আমাদের একে অন্যের সঙ্গে শত্রুতা করাতে চেয়েছিল আরও বেশি। এতে আমাকে মারার জন্য দীপেন ঘোষের ফাঁসি হয়, আর সেই ফাঁকে দীপেন ঘোষের সমস্ত কিছু নিয়ে ওরা এখান থেকে চলে যেতে পারে। সর্বনাশ! একদম ঠিক কথা। আপনাদের শত্রুটাকে ওরা কাজে লাগাতে চেয়েছিল। হারাধনবাবু সমস্ত কথাই জানত। তাই সে জানত যে দীপেনবাবু আপনার কোনো ক্ষতি করবে না, যতই সে আপনার শত্রু হোক না কেন। আমার মনে হয় ওই ঘরের ভেতরে আগেই হারাধন এসেছিল, কিংবা অন্য কেউ এসেছিল। সেই ঘরে লুকিয়েছিল এবং সুযোগ বুঝে সেটি তখনই আপনার মাথায় আঘাত করে যখন দীপেনবাবু দরজার দিকে চলে গিয়েছিলেন। আর তাই আপনার চিৎকার শুনে দীপেনবাবু যখন পেছনের দিকে ঘোরে, তখন তার পেছন থেকেও তার মাথায় আঘাত করা হয়। কিন্তু পুরো পুলিশের কাছে এলো কেন? ওইখানেই ওরই একটা বড় পরিকল্পনা করেছিল, কিন্তু ওদের পরিকল্পনাটা সামান্য ভেস্তে যায়। ওরা পুলিশের কাছে এসেছিল যাতে ওদের জ্ঞান ফিরে আসার আগেই পুলিশ সেখানে গিয়ে পৌঁছে যায় এবং দেখতে পায় দুজনে মাটির উপরে পড়ে আছে। তাই যাতে কাজটা কে করেছে তা বোঝার আগেই পুলিশ সেখানে গিয়ে পড়ে এবং পুলিশের মধ্যস্থতায় দুজনেই নিজেদের শত্রুদের কথা মনে পড়ে যায়। কেউ কাউকে ছাড়তে চায় না, যাতে পুলিশ নিজেও বুঝতে পারে না যে সেই আসলে অপরাধী। কিন্তু দীপেনবাবু অন্যমনস্কভাবেই হোক বা ভুল করেই হোক ওই কথাটা আমায় বলে ফেলেছিলেন যে পুষ্পেনের চিৎকার শুনে তিনি পেছন দিকে ঘুরেছিলেন, আর তখনই তার মাথায় আঘাত লাগে। আর ওই একটা খটকাই আমার ছিল। কিন্তু কাজটার মধ্যে যে হারাধন রয়েছে সেটা আপনি বুঝলেন কি করে? হারাধন আপনার সঙ্গে রয়েছে মাত্র বছর খানেক হলো এবং আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনার দোকান যে লোকটি চালায় সেই আপনাকে হারাধনের খোঁজ দিয়েছিল। এদিকে পুষ্পরানীর কথা যদি বলি, তার সঙ্গে বৃন্দামাসী ছোটবেলা থেকেই রয়েছে। তার পক্ষে তার সঙ্গে বেইমানি করাটা একেবারে অসম্ভব, যদিও পুলিশের ক্ষেত্রে অসম্ভব বলে কিছুই হয় না। তাই হারাধনকে সন্দেহ করা যেতেই পারে যে সে এই সমস্ত কেসের মধ্যেই রয়েছে। এরপর চলে আসি ওই লোকটির কথায়। ওর নাম মাধব। মাধব সেদিন থানায় এসে বলেছিল সে চিৎকার শুনতে পেয়েছে, অথচ কার চিৎকার সেটা বুঝতে পারেনি। কিন্তু ক্ষমতার মনে হয়েছে যে চিৎকারটা কোনো মেয়ের। এবার সেদিন আঘাতটা লাগে প্রথম পুষ্পরানীর। পুষ্পরানীর চিৎকার শুনে আপনি পেছনে ঘুরলেন এবং আপনার মাথায় আঘাত করা হলো। তাই যদি মাধব চিৎকার শুনে থাকে, তাহলে তার দুটো চিৎকার শোনার কথা। একটা চিৎকার শুনল সে কি করে? চিৎকার শুনে বাড়ির ভেতরে না দেখে, আশেপাশের লোককে না বলে সে পুলিশের কাছেই বা গেল কেন? তার মানে সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে চিৎকারটা শুনে এসেই সে পুলিশের কাছে যাবে। হারাধনের সঙ্গে যে কোনো একটা সমস্যা রয়েছে তা আমি হারাধনের সঙ্গে হালদার মশাইয়ের কথাতেই বুঝতে পেরেছিলাম। হারাধন বারবার বলেছে যে দীপেনবাবু খুন করতে পারে না, অথচ বরাবর পুষ্পরানীর সঙ্গে দীপেনবাবু শত্রুতার কথাও বলেছে। অথচ বৃন্দামাসির সঙ্গে কথা বলার সময় তিনি কিন্তু একবারও শত্রুতার কথা বলেনি।
তিনি বলেছেন একটা সমস্যা দুই পরিবারের মধ্যে ছিল, তবে তেমন কিছু নয়। এবং পুষ্পরানী যেমন দীপেনবাবুকে খুন করতে পারে না, তেমন দীপেনবাবুও পুষ্পরানীকে খুন করতে পারে না। দুজনের বক্তব্যের মধ্যেই অনেক পার্থক্য। তারপরও হারাধনকে নজরে রেখে তো এমনিই বোঝা গেছে ওই লোকটির সঙ্গে তার একবার দেখা হয়েছে। আর তারপরেই বাকি সমস্ত কিছু সেদিন রাত্রেবেলা আমি ওই বাড়িতে গিয়ে বুঝতে পেরেছিলাম। আরেকটা কথা, ওরা যে ওই বাড়িতে যাবে সেটা বুঝলেন কি করে? এটাই তো সবথেকে ভালো জায়গা। বাড়িটা পরিত্যক্ত, সেখানে কেউ যায় না। ওই বাড়ির দরজা ওরা কোনোভাবে খুলতে পেরেছিল এবং বাড়ির ভেতরে ঢুকেই তারা নিজেদের পরিকল্পনা করত। তাই অস্ত্র যেখানে লুকিয়ে রাখবে এবং তারা আবার পরিকল্পনা করার জন্য যে ওইখানেই যাবে, সেটা আমি ধারণা করেছিলাম। কারণ পরদিন সকালে দীপেনবাবু দুজনে যদি ছাড়া পেয়ে যায়, তাহলে ওদের কাজ করতে আবার অসুবিধা হবে। তাই শেষবারের মতো ওরা একটা প্ল্যান করবেই। সত্যি দারোগাবাবু, আপনার বুদ্ধি আছে বলতেই হবে। আমি তো ভাবতেই পারিনি, সত্যি বলছি। আমি মনে করেছিলাম দীপেনবাবু সত্যি পুষ্পরানীকে খুন করতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ যে মেরে ফেলেছিল সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। এই কথায় দীপেনবাবু অদ্ভুতভাবে তাকালেন হালদার মশাইয়ের দিকে। বাকি দুজনকে সাবধানে থাকতে বলে আমিও বেরিয়ে গেলাম এবং ভাবতে লাগলাম যে কারো শত্রুতাকে নিজেরা কিভাবে কাজে লাগাতে পারে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।